৩,০০০ বছরের পুরনো একটি পারস্য সাম্রাজ্য যখন আধুনিক বিশ্বের সবচেয়ে বিধ্বংসী সামরিক ফাঁদে পা দেয়, তখন তার শেষ পরিণতি কি হয়? গত প্রায় ১১ দিনে তেহরানের বুকে যা ঘটেছে তা শুধু একটা ট্রেলার মাত্র। গত ২৮শে ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরির পর আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা। এই পুরো দৃশ্যপট দেখে সাধারণ দর্শক হয়তো ভাবছে ইরান বীরের মতো রুখে দাঁড়াচ্ছে, কিন্তু একজন সমর বিশ্লেষক এবং জিওপলিটিক্যাল এক্সপার্টের চোখে ইরান ঠিক সেই মরণ ফাঁদেই পা দিয়েছে যা পেন্টাগন এবং মোসাদ গত ২ দশক ধরে অত্যন্ত সতর্কতার সাথে বিছিয়ে রেখেছিল। আজকের ভিডিওতে আমরা কোনো ইমোশন, বায়াসনেস বা সস্তা প্রোপাগান্ডা ফাঁদে পা দেব না। আমরা আজ খাতার পাতায় জিওপলিটিক্সের নির্মম অঙ্কের হিসাব মেলাবো। আমরা আজ ম্যাপের দিকে তাকিয়ে ডিকোড করব সবকিছুর শেষে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইরানের চূড়ান্ত পরিণতি ঠিক কি হতে যাচ্ছে। কি সেই ব্লুপ্রিন্ট যা মধ্যপ্রাচ্যের মানচিত্রকে চিরতরে বদলে দেবে? প্রথম পরিণতিটি লুকিয়ে আছে আমেরিকার কন্ট্রোল এসকালেশন বা নিয়ন্ত্রিত উত্তেজনার কৌশলে। সাধারণ মানুষের ধারণা আমেরিকা হয়তো খুব দ্রুতই ইরানের মাটিতে সৈন্য নামাবে বা গ্রাউন্ড ইনভেশন করবে, কিন্তু পেন্টাগন ইরাক এবং আফগানিস্তানের ভুল দ্বিতীয়বার করবে না। ইরানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত দুর্গম, চারপাশে জাগ্রস এবং আল বুরুজ পর্বতমালার বিশাল প্রাকৃতিক প্রাচীর। তাই আমেরিকার কৌশল হচ্ছে আকাশপথের নিরঙ্কুশ আধিপত্য বা এয়ার সুপ্রিমেসি কাজে লাগানো। তাদের লক্ষ্য হলো ইরানকে একটি দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল এবং আত্মঘাতী যুদ্ধে জড়িয়ে ফেলা। ইরান যখনই আবেগতাড়িত হয়ে সরাসরি মিসাইল ছুড়ছে, তারা মূলত আমেরিকা এবং ইসরায়েলকে তাদের দেশের ভেতরে স্ট্র্যাটেজিক টার্গেটগুলোতে আঘাত হানার আন্তর্জাতিক বৈধতা দিয়ে দিচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনি দেখতে পাবেন ইসরায়েল এবং আমেরিকার জয়েন্ট টাস্ক ফোর্স F-35 স্টিলথ ফাইটার এবং বাংকার বাস্টার বোমার সাহায্যে ইরানের নাতাঞ্জ এবং ফোর্দোর মতো আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো ধ্বংস করে দিচ্ছে। একই সাথে টার্গেট করা হতে পারে খার্গ আইল্যান্ডে তেল শোধনাগার এবং বন্দর আব্বাসে নেভাল বেসকে। যখন ইরানের মূল সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে, তখন শুরু হবে আমেরিকার ছকের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ফেজ। দ্বিতীয় পরিণতি হচ্ছে অর্থনৈতিক পক্ষাঘাত এবং হরমুজ প্রণালীর ফাঁদ। খামেনির মৃত্যুর পর আইআরজিসি বা রেভলিউশনারি গার্ড যদি নিজেদের অস্তিত্ব এবং শক্তির জানান দিতে গিয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস ঠিকই নামবে, কিন্তু সবচেয়ে বড় এবং স্থায়ী ক্ষতিটা হবে খোদ ইরানের। পশ্চিমা নিষেধাজ্ঞার পর গত কয়েক বছর ধরে ইরানের টিকে থাকার একমাত্র লাইফলাইন হলো চীনের কাছে টিপড রিফাইনারি বা ছোট শোধনাগারগুলোর মাধ্যমে চোরাই পথে তেল বিক্রি করা। হরমুজ প্রণালী যদি একটি অ্যাক্টিভ ওয়ার জোনে পরিণত হয়, তবে চীনের তেলবাহী জাহাজগুলো আর সেখানে ঢুকতে পারবে না। ফলে তেহরানের অর্থনীতির শেষ চাকাটিও চিরতরে বন্ধ হয়ে যাবে। বর্তমানে ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালের মান এমনিতেই তলানিতে। তেলের সাপ্লাই লাইন সম্পূর্ণ কাটা পড়লে রিয়ালের মান এমনভাবে ধসে পড়বে যে দেশের ভেতরে হাইপার ইনফ্লেশন বা চরম মুদ্রাস্ফীতি দেখা দেবে। ওষুধের দোকান থেকে শুরু করে সুপারমার্কেট, সব জায়গা থেকে জিনিসপত্র উধাও হয়ে যাবে। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে কনভেনশনাল বোমার চেয়ে তার অর্থনীতি ধসিয়ে দেওয়া অনেক বেশি সস্তা এবং কার্যকর। সিআইএ এবং মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ঠিক এই ইকোনমিক ওয়ারফেয়ারের কাজটাই নিখুঁতভাবে করছে। তৃতীয় পরিণতি হলো অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয়ের তাসের ঘরের মতো পতন। সমরবিদ্যায় ইসরায়েলের বর্তমান কৌশলকে বলা হয় অক্টোপাস ডক্ট্রিন। এর মূল কথা হলো অক্টোপাসের পাগুলো না কেটে সরাসরি তার মাথায় আঘাত করো, মাথা মারা গেলে পাগুলো এমনিতেই অকেজো হয়ে যাবে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি কিংবা ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা, এরা হলো সেই অক্টোপাসের পা। এদের প্রত্যেকের শক্তির মূল উৎস অত্যাধুনিক ড্রোন, মিসাইল টেকনোলজি এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ডিং আসে তেহরান থেকে।
যখন ইরানের নিজস্ব অর্থনীতি ধসে পড়বে এবং শীর্ষ নেতৃত্ব হত্যার কারণে তাদের কমান্ড স্ট্রাকচার পুরোপুরি নেতৃত্বহীন হয়ে পড়বে, তখন এই বিশাল প্রক্সি নেটওয়ার্কগুলো ফান্ডিং এবং লজিস্টিক সাপোর্টের অভাবে ভেতর থেকেই শুকিয়ে মরবে। আর ঠিক এই সুযোগে ইসরায়েল তাদের গ্রাউন্ড ইনভেশন এবং টার্গেটেড অ্যাসাসিনেশনের মাধ্যমে এদের একের পর এক নিশ্চিহ্ন করে দেবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে গত 40 বছর ধরে বিলিয়ন ডলার খরচ করে ইরান যে বিশাল স্ট্র্যাটেজিক ডেপথ বা প্রভাব বলয় গড়ে তুলেছিল, তা আগামী কয়েক মাসের মধ্যে পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে। এবার আসা যাক চতুর্থ এবং সবচেয়ে ডার্ক পরিণতিতে, ভেতরে গৃহযুদ্ধ এবং ক্ষমতার লড়াই। খামেনির মৃত্যুতে যে বিশাল একটা পাওয়ার ভ্যাকুয়াম বা ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে, সেখানে আইআরজিসি চাইবে অস্ত্রের জোরে পুরোপুরি ক্ষমতা দখল করে দেশে মার্শাল ল জারি করতে। কিন্তু ইরানের সাধারণ জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, যারা গত কয়েক বছর ধরে হিজাব বিরোধী আন্দোলন, মাহসা আমিনের মৃত্যু এবং চরম অর্থনৈতিক সংকটে পিষ্ট হয়ে ভেতরে ভেতরে ফুঁসছে, তারা এই সুযোগে রাস্তায় নেমে আসবে। আইআরজিসির অনুগত বাসিজ মিলিশিয়াদের সাথে সাধারণ জনতা শুরু হবে এক ভয়াবহ এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ঠিক এই সময়টাতেই শত শত মিলিয়ন ডলার এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ঢালবে ইরানের ভেতরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে, ঠিক যেমনটা তারা লিবিয়া এবং সিরিয়াতেও করেছিল। এবং ঠিক এখান থেকেই নির্ধারিত হবে ইরানের একেবারে শেষ এবং চূড়ান্ত পরিণতি, যাকে জিওপলিটিক্সের ভাষায় বলা হয় বলকানাইজেশন, বা একটা বৃহৎ রাষ্ট্রকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। ইরানের মানচিত্রের দিকে তাকালে দেখবেন এটা একটা ডেমোগ্রাফিক টাইম বম্ব। এর জনসংখ্যা মূলত বিভিন্ন এথনিক গ্রুপ বা জাতিসত্তায় বিভক্ত। উত্তর পশ্চিমে রয়েছে কুর্দিরা, পূর্বে পাকিস্তান বর্ডারে রয়েছে বেলুচরা, উত্তরের দিকে আজেরি এবং দক্ষিণ পশ্চিমে তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশে রয়েছে আহওয়াজি আরবরা। এতদিন ইরানের কেন্দ্রীয় সরকার এবং আইআরজিসি তাদের শক্তিশালী সামরিক শক্তির মাধ্যমে এই ভিন্ন ভিন্ন জাতিসত্তাকে এক ছাতার নিচে দাবিয়ে রেখেছিল। কিন্তু যখন কেন্দ্রীয় সরকার সামরিক ও আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়বে এবং দেশে গৃহযুদ্ধ শুরু হবে, তখন সিআইএ এবং মোসাদের মদদে এই এথনিক গ্রুপগুলো নিজেদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে সশস্ত্র বিদ্রোহ শুরু করতেই পারে। খুজেস্তানের আরবরা যদি তাদের তেল সমৃদ্ধ এলাকা আলাদা করে ফেলে, তবে ইরান তার মোট তেলের 80% হারিয়ে ফেলবে। কুর্দি এবং বেলুচরা যদি স্বাধীনতা ঘোষণা করে, তবে ইরান পরিণত হবে একটা ল্যান্ডলক বা চারদিক থেকে অবরুদ্ধ ধ্বংসস্তূপে। পেন্টাগনের আল্টিমেট ব্লুপ্রিন্ট ঠিক এটাই, ইরানকে এমনভাবে টুকরো টুকরো করে দেওয়া বা এমন একটা অন্তর্মুখী, দুর্বল ও গৃহযুদ্ধে বিধ্বস্ত রাষ্ট্রে পরিণত করা, যেন আগামী 100 বছরেও তারা মধ্যপ্রাচ্যে আমেরিকা বা ইসরায়েলের একচ্ছত্র আধিপত্যের জন্য কোনো হুমকি হয়ে দাঁড়াতে না পারে। সোভিয়েত ইউনিয়ন বা যুগোস্লাভিয়া যেভাবে ভেঙে টুকরো টুকরো হয়েছিল, ইরানের ভবিতব্য ঠিক সেই পথেই এগোচ্ছে। অন্যদিকে ইরানের বর্তমান দুই বড় মিত্র রাশিয়া এবং চীন এই ধ্বংসযজ্ঞে কিছুটা নীরব দর্শকের ভূমিকায় পালন করছে। রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধে এতটাই বিপর্যস্ত যে ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার মতো সামর্থ্য তাদের এই মুহূর্তে নেই। আর চীন কোনোভাবেই আমেরিকার সরাসরি অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে চাইবে না, কারণ তাদের নিজস্ব অর্থনীতি এখন ধীর গতির মধ্য দিয়ে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক কূটনীতির ময়দানে ইরান থাকবে সম্পূর্ণ একা এবং কোণঠাসা। জিওপলিটিক্সের দাবার বোর্ডে ইমোশনের কোনোই জায়গা নেই, এখানে শুধুই টিকে থাকার নির্মম লড়াই চলে। ইরান আজ সেই লড়াইয়ে সবচেয়ে কঠিন এবং সম্ভবত শেষ অধ্যায়ে প্রবেশ করেছে। ইতিহাস হয়তো মনে রাখবে একটা প্রাচীন শক্তিশালী সভ্যতা কিভাবে ভুল জিওপলিটিক্যাল ক্যালকুলেশন, কট্টরপন্থী জেদ এবং পরাশক্তির অদৃশ্য ফাঁদে পড়ে নিজের চূড়ান্ত ধ্বংস ডেকে এনেছিল। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।